আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 63 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। শ্রাবণের ভাবনার থেকেও মারাত্মক বিপদ হয়ে গেল। ডাক্তার বাড়িতে এসে ট্রিটমেন্ট করে জানালেন যে ধারার পা বেশ ভালোই আহত হয়েছে, আগামী 3 দিন সে হাঁটতে পারবে না। কথাটা শোনা মাত্রই অগ্নিঝরা দৃষ্টিতে ধারার দিকে তাকালো শ্রাবণ। তার কপালে শিরা টানটান হতে দেখে বিছানায় বালিশে হেলান দিয়ে বসে থাকা ধারা মাথা নিচু করে নিভু নিভু চোখে তাকিয়ে মেকি হাসলো, যার অর্থ আমার কোনো দোষ নেই। সালমা বেগম আবেগী মানুষ। ধারার এই অবস্থা দেখে তিনি ব্যস্ত হলেন ভালো ভালো খাবার তৈরি করতে। আবারও সেই কাঙ্ক্ষিত এক গ্লাস গরম দুধ এনে শ্রাবণের হাতে দিয়ে বললেন, পুরোটা যেন খাই, নাইলে তোকে বেলুন দিয়ে পেটাবো। শ্রাবণ ভ্রু কুচকে তাকালো মায়ের দিকে। ধারা না খেলে শ্রাবণকে পেটাবে, এটা কেমন সমীকরণ? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেললো চোখ বুঝে। সামিউল শেখও চিন্তিত হলেন। আজকালের মধ্যে তিনি মুনিরা আর জিহানের বিয়ে উপলক্ষে মার্কেট করতে চেয়েছিলেন, কিন্তু ধারা তো এইভাবে হাঁটতেই পারবে না। তবে কিভাবে হবে? তিনি আড়ালে শ্রাবণকে বিষয়টা পরে জানাবেন বলে সিদ্ধান্ত নিলেন, আর ধারাকে সাবধানে থাকতে বলে বেরিয়ে গেলেন শ্রাবণের ঘর থেকে। ধারা পা পিছলে পরে ব্যথা পেয়েছে শুনে ইকরা খানিকটা অবাক হয়েছিল। সেও বাকিদের সাথে শ্রাবণের ঘরে ধারাকে দেখতে এসেছে। সালমা বেগম আর সামিউল শেখ গুমরা মুখ নিয়ে ঘর থেকে বেরোলো। ইকরা মিষ্টি হেসে ধারার পাশে বসে পড়ে। মেরুদণ্ড টান টান হয় ধারার। এতক্ষণ এসবে তার একটু অস্বস্তি না হলেও এবারে একটু অস্বস্তি বোধ করলো। মনে হলো শ্রাবণের কথা শুনে দেখে শুনেই হাঁটা উচিত ছিল, নইলে এভাবে এখন পড়ে থাকতে হতো না। মান সম্মানের দফারফাও হতো না। বাড়ির বউ উষ্টা খেয়ে পড়েছে, এত মহাভয়ানক কথা। তবে ইকরাকে দেখে মনে হলো না যে সে তাচ্ছিল্য করতে এসেছে, বরং মিষ্টি হেসে ধারাকে বলে উঠলো, পায়ে কি বেশি ব্যথা করছে? তুমি বরং একটু ঘুমিয়ে নাও। ধারা শুনলো কথাটা, এরপর শ্রাবণের দিকে তাকালো। বেচারা শ্রাবণ শুনেনি ইকরার কথা। সে তো প্রেসক্রিপশন হাতে নিয়ে মনোযোগ দিয়ে ওষুধগুলো দেখতে ব্যস্ত। ধারা এবারে নিভে যাওয়া সরে বলল, এখন ঘুমাতে ইচ্ছে করছে না, আমার এভাবে বসে শুয়ে থাকতে ভালো লাগে না। ধারা সাবলীর প্রতি উত্তর পেয়ে ইকরা স্বস্তি পেল, ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর শ্রাবণের দিকে তাকিয়ে প্রায় ধমক দিয়ে বলল, এই শ্রাবণের বাচ্চা, তুই নিজের বইয়ের দিকে না তাকিয়ে প্রেসক্রিপশনের দিকে কি দেখছিস? আন্টি কি বললো শুনিসনি? গরম দুধটা আগে খাইয়ে দে ধারাকে। শ্রাবণ চোখ শুরু করে তাকালো ইকরার দিকে। এরপর গম্ভীর স্বরে বলে উঠলো, ফ্রম ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এখনো কোনো বাচ্চা হয়নি। এমনিতে একটা বুড়ি বাচ্চা পালি, এটাই বড় হতে পারলো না। কথাটা যে ধারাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা ঠিকই বুঝেছে বেচারি। সাথে সাথে নাক মুখ ফুলিয়ে তাকালো ধারা। ইকরা ফিক করে হেসে ফেললো, ঠোঁট চেপে বলল, তা ঠিক বলেছিস, তবে হোয়াট ইজ বুড়ি বাচ্চা? ধারাও কৌতূহলী হয়ে তাকালো। সেও জানতে চাই এই অদ্ভুত জিনিসটা কি। শ্রাবণ ঠোঁটের কোণে এক ফোঁটা দুষ্টু হাসি টেনে এনে গলা পরিষ্কার করলো। কিছুক্ষণ ভেবে নাটকীয় ভঙ্গিতে প্রেসক্রিপশনটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে গম্ভীরভাবে বলল, বুড়ি বাচ্চা মানে এমন এক প্রাণী যা দেখতে বাচ্চার মতো মিষ্টি, কিন্তু আচরণে পুরো দাদিমার চেয়েও ভয়ঙ্কর। ওই প্রাণীর বৈশিষ্ট্য হলো এটা যত ছোট তত বেশি কথা বলে, আর যেখানে সেখানে যখন তখন আচার খেয়ে মুখ থুবড়ে পড়ে। ঠোঁট মুখ ফুলিয়ে রাগ দেখাতে না পেরে মাঝে মধ্যে ভে ভে করে কেঁদে দেয়, যা এই প্রাণীর সবচেয়ে বড় অস্ত্র। ইকরা হেসে কুটি কুটি হলো। ধারা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই লোকটা তাকে অপমান করলো। শ্রাবণ এবার আরো উৎসাহ পেল, হাত নেড়ে বলল, যখন কান্না করতে শুরু করে তখন ভটভটি মেশিনের মতো চলতেই থাকে, আর মাঝে মাঝে দেবদাস ফিমেল ভার্সনের মতো লেটকায় পরে একদম বোবা হয়ে থাকে। ইকরা না পারছে গলা ফাটিয়ে হাসতে, না পারছে চুপ করে থাকতে। মুখ লাল হয়ে গেল হাসি আটকাতে গিয়ে। কোনো মতে ঠোঁটে চাপা হাত দিয়ে সে ধারার দিকে তাকালো। ধারার চোখ রক্তবর্ণ হলো। হাতের কাছে থাকা বালিশটার দিকে একবার তাকালো, ভাবলো সেটা তুলে নিয়ে আসার মারবে শ্রাবণের দিকে, কিন্তু তার আগে ইকরা আর হাসি থামাতে না পেরে পেটে হাত দিয়ে হাসতে শুরু করে। তারা ইকরার হাসি দেখে ঠোঁট উল্টে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণও কম যায় না, সেও তো রাগ করে আছে, তাই পাত্তা দেয় না ধারার আগে, বরং নিজেই চোখ রাঙিয়ে এগিয়ে আসে। ধারা বালিশ আঁকড়ে মুখ ফুলিয়ে রইলো। শ্রাবণ গম্ভীর হয়ে গরম দুধটা হাতে তুলে নিয়ে বলল, এখন মুখটা বন্ধ করে এটা খাও। বুড়ি বাচ্চারা দুধ না খেলে রাতে দুঃস্বপ্ন দেখে। আর এদিকে সাদিক যখন হাসি মুখে বাড়িতে ফিরলো, তখন কণিকা জরিনা খাতুনের সাথে মাছ করতে ব্যস্ত ছিল। টিনের বেড়ার মতো দরজাটা খোলার শব্দেই কণিকা বুঝেছে যে সাদিক এসে গেছে। সারাটা দিন লোকটার কোন রকম ঠিক ঠিকানা না পেয়ে বেচারি মেয়েটা অনেক চিন্তা করছিল। তাই সাদিক যে এসেছে এটা বুঝতে পেরে সে আর কোনো কিছু দেখলো না, সাথে সাথে চমকে গেল। জরিনা খাতুনকে তুয়াক্কা না করে ছুটে গেল সেদিকটাই। গায়ে থাকা শার্টটা ভিজে জপজপে হয়ে গিয়েছে। ক্লান্তিতে অবশ হয়ে যাওয়া শরীরটা নিয়ে সাদিক বাড়িতে ঢুকছিল, কিন্তু চঞ্চলা রমণীর ছুটে আসা দেখে তার মুখের হাসিটা আরেকটু দীর্ঘ হলো। কণিকাকে দেখেই সাদিক খুশি মনে এগিয়ে আসে। কণিকাও সময় নষ্ট করলো না, এক দূর দিয়ে একদম সাদিকের কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো অস্থির হয়ে, কোথায় গিয়েছিলেন আপনি? সারাদিন কই ছিলেন? খাওয়া দাওয়া করেছেন? আমারে তো কিছুই কইলেন না, কি করলেন সারাদিন? এতগুলো প্রশ্নে সাদিককে ঘিরে ধরলো কণিকা। প্রশ্নগুলো সাদিকের কর্ণকুহরে বেশ ভালোভাবেই পৌঁছেছে, কিন্তু মনকে ছুঁতে পারলো কণিকার অস্থিরতা। তার প্রতি কণিকার অতি যত্নে লুকিয়ে রাখা ভালোবাসাটা বোধহয় মনের ছোঁয়াতেই টের পেল সাদিক। তাই ঠোঁট কামড়ে হাসলো, বুক ভরে তৃপ্তির শ্বাস টেনে নিল। ফুল গাছের চারাটা নিয়ে পেছনে রাখা দুহাত সামনে এনে চারাটা কণিকার চোখের সামনে ধরে মিষ্টি করে বলল, গোলাপ সুন্দরীর
সুন্দরীর জন্য গোলাপের চারা আনতে গেছিলাম। কণিকা এক মুহূর্তের জন্য বোকার মতো তাকালো সাদিকের দিকে। প্রথমত সম্বোধনটা বুঝতে পারেনি, দ্বিতীয়ত গোলাপের চারাটা দেখে বোঝার চেষ্টা করতে থাকলো, কিন্তু এই প্রথম বিষয়টা আগে মস্তিষ্কে ঠেকলো, তাই চোখ পিটপিট করে নিজের দিকে তাকিয়ে সন্দিহান হলো। সাদিককে সরল মনে জিজ্ঞেস করলো, গোলাপ সুন্দরীকে আপনারা কেন আনতে কইছে, নিজে আনতে পারে না? সাদিক আবারও হাসলো, দুদিকে মাথা নেড়ে বলল, না আনতে পারে না, ছোট মানুষ তো, তাই আমার কাছে আবদার করেছিল। কণিকা কেন যেন মন খারাপ করলো, ভাবলো সম্বোধনটা সত্যি সত্যি কারো নাম, আর তার জন্যই সাদিক এই চারা গাছ এনেছে। তাই নিজের আঁচল খুঁড়তে থাকলো আর মিনমিন করে বলল, কোনো না কোনো বেডের জন্য আপনি আমার না কইয়া সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন, আমি যে খুঁজবো আপনার এটা মনে ছিল না? সাদিকের ঠোঁটের হাসিটা কমলো, পরিণত হলো আবেগী মুখ ভঙ্গিতে, চোখে জল জল করে উঠলো অন্যরকম অনুভূতির দৃষ্টি। ভাবলো কিছু একটা, কেমন যেন মিয়ে আসা কণ্ঠে বলল, তুমি খুঁজো আমারে? কণিকা কিছু বলল না, ঠোঁট কামড়ে মাথা নিচু করলো, কানে গুজে দিল খোপা করে আটকাতে ব্যর্থ অবাধ্য চুলগুলো। সাদিক মলিন হাসলো আর লজ্জা দিতে চাইলো না মেয়েটাকে, এমনিতেই বেচারি ভীষণ সহজ সরল, তাই চারাটা এগিয়ে দিয়ে বলল, নাও তোমার জন্য আনছি, তুমি যে মোবাইলে ভিডিওটা দেখাইলা ওই ফুল গাছের ওই চারা, যত্ন নিতে থাকলে এমন বড় বড় ফুল বাইর হবে, খুব সুন্দর লাগবে দেখো। কণিকা চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, এটা ওই ফুলের চারা? সাদিক হেসে মাথা নাড়ালো, তারপর বলল, হ্যাঁ। আরো অবাক হলো কণিকা, হা করে তাকিয়ে বলল, আমার জন্য? আমি নিব? সাদিক বলল, হ্যাঁ অবশ্যই। কণিকা বলল, আপনি যে কইলেন কোন গোলাপ সুন্দরীর জন্য আনছেন? পিক করে হাসলো সাদিক, একটু মাথা নামিয়ে তার বুকের মাঝামাঝি থাকা অদূরে উচ্চতায় কণিকার মুখের সামনে নেমে এলো, এরপর একটু ধীরে ধীরে বলল, তুমিই তো গোলাপ সুন্দরী। আগের থেকেও চোখ বড় বড় করে তাকালো কণিকা। সাদিক ঠোঁট কামড়ে হাসলো, তা দেখে চোখ শুরু করে বলল, গালের মতো এখন চোখগুলো রসগোল্লার মতো লাগছে, তুমি তো দেখি গোলাপ আলু, এত বড় বড় চোখ করে তাকাও কেন? কণিকার চোখের আকার তবুও কমলো না, সে অবাক হয়ে বলল, আমি কেমনে গোলাপ সুন্দরী? সাদিক পূর্ণ দৃষ্টিতে তাকালো কণিকার দিকে, একটু একটু করে মিষ্টি চেহারায় চোখ বুলিয়ে নিল, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে বলল, লাল রঙের শাড়িতে তোমাকে গোলাপ সুন্দরী লাগে, খুব ভালো মানায়, আমার পছন্দ হয় তোমারে। কণিকা ফট করে নিজের দিকে তাকালো, হ্যাঁ সে আজ লাল রঙের শাড়ি পরেছে, সেই লাল রঙের শাড়ি যেটা সাদিক শহর থেকে কিনে এনেছিল। সাদিকের কথা এবার বোধহয় লজ্জা পেল কণিকা, আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলার মতো কিছু না পেয়ে শুধু বলল, গাছটায় কতদিন পর ফুল ফুটবে? বড় হলেই ফুল ফুটবে? লাল টকটকা হবে তো? সাদিক আশ্বাস দিল, তারপর বলল, ভালোবাসা দিয়ে যত্ন নিলে অবশ্যই হবে দেখো, যত আদর করে যত্ন নিবা তত সুন্দর ফুল হবে। কণিকা আগ্রহী হলো, মাথা নেড়ে বলল, আচ্ছা। সাদিক হাসলো, তবে সে ভাবছে অন্য কথা, বিড়বিড় করে বলল, যেদিন তোমার আমার প্রণয় হবে সেই দিন ওই যেন এই গাছে ফুল ফুটে, সেই ফুল দিয়ে তোমায় সাজাই দিব, তোমার হাসি দেখবো, লাল গোলাপের পাশে আমার গোলাপ সুন্দরীর সৌন্দর্য মুগ্ধ হব। কণিকা শুনতে পায়নি কথাটা, তাই জিজ্ঞেস করলো, কিছু কইলেন? সাদিক চমকালো, মাথা দুদিকে সজোরে নেড়ে বলল, না কিছু কয় নাই। কণিকা ভ্রু কুচকালো, জেদ ধরলো, তারপর বলল, না আমি বুঝতে পারছি, কোন কি কইলেন? সাদিক দুষ্টু হাসি হেসে বলল, তোমারে সুন্দর লাগছে কইলাম। কণিকার গাল কি লাল হলো কি জানি, তবে দারুণ লজ্জা পেয়েছে সে। লজ্জার সীমা বাড়ার আগেই সাদিক এবার পকেট থেকে নিমকি আর সিঙ্গারার প্যাকেটটাও বের করলো, তা দেখে উদ্গ্রীব হলো কণিকা, জিজ্ঞেস করলো, এটা কি? সাদিক হাসলো, প্যাকেটটাও দিল কণিকার হাতে, তারপর বলল, তোমার পছন্দের খাবার, খাইও। কণিকা প্যাকেটে চোখ বুলিয়ে নিমকি আর সিঙ্গারা দেখে খুশিতে লাফিয়ে উঠলো, প্রায় হেসে উঠলো খিলখিল করে। সাদিকও হাসলো তাল মিলিয়ে, দুজনে দুজনের চোখে চোখ রেখে হাসতে থাকলো। কোথায় যেন শুনেছিলাম, এই জগতের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো স্বামী স্ত্রী একে অপরের চোখে চোখ রেখে হাসছে। এমন দৃশ্য মুগ্ধ করলো সদ্য উঠোনে হাজির হওয়া জরিনা খাতুনের। তিনি সাদিক আর কণিকার জন্য দোয়া করলেন মনে মনে, এভাবেই যেন হাসি খুশি থাকে দুজনে। এই তো প্রকৃতির অনুকূলে এসেছে, পাখিরাও হাসছে, আকাশও হাসছে, কালো মেঘ সরে যাচ্ছে সব জায়গা থেকে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।